স্নেহের ছাত্রছাত্রী, তোমরা গত আলোচনায় যে হ্যালো অ্যালকেনের বিভিন্ন ভৌত ধর্ম সম্বন্ধে জেনেছ। আজকে আলোচনা করব হ্যালো অ্যালকেনের কিছু রাসায়নিক বিক্রিয়া। হ্যালো অ্যালকেন মূলত প্রতিস্থাপনমূলক বিক্রিয়াগুলি দেয়, তার সাথে ধাতুর সঙ্গে বিক্রিয়া করে। পুনর্বিন্যাস কিছু বিক্রিয়া আছে, কিছু অপনয়ন বিক্রিয়াও আছে। অর্থাৎ প্রতিস্থাপন এবং অপনয়ন বিক্রিয়ায় মূলত এই পর্বের আলোচনা, তার সাথে কিছু ধাতুর বিক্রিয়া এবং পুনর্বিন্যাস বিক্রিয়া। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া দিয়েই আজকের আলোচনা শুরু করা যাক। তো দেখো, প্রথমেই আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নিউক্লিওফিলিক বিক্রিয়া। এখন নিউক্লিওফিলিক বিক্রিয়া মূলত তোমাদের পাঠ্যাংশে দু ধরনের আছে, SN1 এবং SN2। এছাড়া একটি বিশেষ ধরনের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হয়, যেটাকে আমরা SNI বলি, ইন্টারনাল নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। SN1 কি না? SN1 হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন, যেটাকে বলা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। এরপর আমরা আলোচনা করব পরের পর্বে অপনয়ন বিক্রিয়া। আচ্ছা, তাহলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কি সেই বিষয়, সেই প্রসঙ্গে আমাদের আলোচনা এখন শুরু করব। দেখো, যখন একটা হ্যালো অ্যালকেন, আমি একটা উদাহরণস্বরূপ এরকম একটা হ্যালো অ্যালকেনের কথা যদি বলি, ধরো কোনো একটা হ্যালো অ্যালকেন তার দেখো এই যে কার্বন এবং হ্যালোজেন যে বন্ড, সেই বন্ডটা কি হয় না, সমযোজী প্রকৃতি। আর সমযোজী প্রকৃতি এই কার্বন আর হ্যালোজেন বন্ডের মধ্যে, যেহেতু হ্যালোজেন পরমাণু তড়িৎ ঋণাত্মকতা কার্বনের থেকে বেশি, স্বাভাবিকভাবেই এইটা ডেল্টা মাইনাস এবং এইটা ডেল্টা প্লাস আধানে আহিত হয়। এখন এই কার্বনের ওপর আংশিক যে ধনাত্মক আধান, সেই ধনাত্মক আধানের জন্য কোনো নিউক্লিওফাইল অর্থাৎ কোনো অ্যানায়ন বা কোনো মূলক, যেটি কি করে না, নিউক্লিওফাইল যেটির ওপর ইলেকট্রন ঘনত্ব যথেষ্ট বেশি, অর্থাৎ যেটা কোনো নিউক্লিয়াসকে খোঁজে। নিউক্লিয়াস মিনস পজিটিভ চার্জ খোঁজে। নিউক্লিওফাইল কি আমরা এই বিষয়ে ক্লাস 11-এ পড়েছি, তবু খুব সহজ করে বললে নিউক্লিওফাইল হচ্ছে একটা স্পিসিস, একটা অ্যানায়ন বা মূলক, যার প্রকৃতি হবে তড়িৎ ঋণাত্মক বা তড়িৎ কি বলবো, ইলেকট্রন ডেন্সিটি যেখানে যথেষ্ট বেশি রিচ হবে, অবভিয়াসলি তারা কি করবে, কোনো এমন সেন্টার খুঁজবে বা এমন কোনো অ্যাটাক করবে যেখানে ইলেকট্রন ঘনত্ব নেই, অর্থাৎ পজিটিভ চার্জড কোনো অ্যাটমসকে তারা অ্যাটাক করবে। স্বাভাবিকভাবে এখানে নিউক্লিওফাইলিক অ্যাটাক হবে, দেখো কার্বনে। অবভিয়াসলি এই বন্ডটা তখন কি হবে, উইকেন্ড হবে, এবং তখন কি হবে, নিউক্লিওফাইলের সঙ্গে একটা বন্ডিং তৈরি হবে, আর উল্টো দিক থেকে এক্স এর সঙ্গে যে বন্ডিংটা, সেটা ধীরে ধীরে আলগা হবে। এবং একটা সময় হবে, যে সময় কি হবে না, দেখো এই কার্বন কি করবে না, নিউক্লিওফাইলের সঙ্গে বন্ডিংটা করবে আর এক্সটাকে রিলিজ করবে সিস্টেম থেকে, এক্স মাইনাস। তো এই যে প্রসেস, এইটাকেই আমরা বলছি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, কারণ এখানে নিউক্লিওফাইল কি করলো, এক্সকে প্রতিস্থাপন করছে। তাহলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলবো? যখন হ্যালাইড আয়ন, এই যে এখানে দেখো হ্যালাইড আয়ন, এটা হচ্ছে আমার হ্যালাইড আয়ন, বলছি যখন হ্যালাইড আয়ন, এই যে হ্যালাইড আয়নটা এক্স মাইনাস, এখানে এর থেকে কোনো শক্তিশালী কোনো নিউক্লিওফাইল NU মাইনাস, যেমন এখানে দেখানো হচ্ছে, কি করে না, কোনো ধনাত্মক আধান বিশিষ্ট বা ধনাত্মক চার্জ বিশিষ্ট অ্যালকিল হ্যালাইডের
কার্বনকে অ্যাটাক করে বা আক্রমণ করে, এবং তখন হ্যালোজেন পরমাণুটি তার বন্ধন ইলেকট্রন দুটি নিয়ে, এই যে এখানে দেখো বন্ধন ইলেকট্রন দুটো আছে, একটা কার্বনের একটা এক্সের, তো দুটো নিয়ে প্রতিস্থাপিত হয় দেখো এক্স মাইনাস হিসেবে, এবং কার্বনের সঙ্গে এই যে নিউক্লিওফাইলের একটা বন্ড তৈরি হচ্ছে। দেখো কার্বনের সঙ্গে নিউক্লিওফাইলের এখানে কি তৈরি হয়ে গেল, যে এই যে নিউক্লিওফাইলের সঙ্গে কার্বনের একটা বন্ড তৈরি হচ্ছে। এই বিক্রিয়া হলো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখন যদি আমরা অ্যানিমেশনের মাধ্যমে বিষয়টা বুঝে নিই, দেখো এখানে মিথাইল ক্লোরাইড হচ্ছে একটা সাবস্ট্রেট, আর OH মাইনাস একটা তীব্র নিউক্লিওফাইল। এখন সি এবং সিএল এর মধ্যে যেহেতু ইলেকট্রন ঘনত্ব সিএল এর দিকে অনেকটা ট্রান্সফার্ড হয়ে আসে, তাহলে কি হচ্ছে না, সিএল মাইনাসের উপর একটা ঋণাত্মক চার্জ এবং কার্বনের উপর ধনাত্মক আধান। এই ধনাত্মক আধানের জন্যই আসলে তীব্র নিউক্লিওফাইল OH মাইনাস কী করবে, সিএল মাইনাসকে রিপ্লেস করবে এবং সিএল মাইনাসের জায়গায় OH অ্যাকচুয়ালি সাবস্টিটিউটেড হবে। তাহলে এইভাবে তৈরি হবে অ্যাকচুয়ালি CH3OH একটা যৌগ। যেহেতু নিউক্লিওফাইলের দ্বারা এই প্রতিস্থাপন বিক্রিয়া ঘটছে, তাই এটাকে বলা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। হ্যাঁ, এটা মূলত দু ধরনের হয়, একটা SN1 এবং SN2। তাহলে কি বলতে পারি, দ্য টাইপ অফ অর্গ্যানিক রিয়াকশন ইন হুইচ এ স্ট্রং নিউক্লিওফাইল কি করে না রিপ্লেস কি রিপ্লেস করে না রিপ্লেস এ উইক নিউক্লিওফাইল। একটা দুর্বল নিউক্লিওফাইলকে যে একটা তীব্র নিউক্লিওফাইলের দ্বারা যে প্রতিস্থাপন কোনো মানে জৈব রাসায়নিক বিক্রিয়ায়, তাকেই বলা হচ্ছে জৈব মানে রাসায়নিক বিক্রিয়ায় বলতে পারো জৈব যৌগের ক্ষেত্রে, এক্ষেত্রে হ্যালো অ্যালকেন, সেটাই হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখন আমরা চিত্রে একটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার দেখো জাস্ট রিপ্রেজেন্টেশনটা দেখছি। তো দেখো এখানে NU হচ্ছে আমার মাইনাস নিউক্লিওফাইল, আর হ্যালাইড মাইনাস হচ্ছে লিভিং গ্রুপ। তাহলে লিভিং গ্রুপ কারা না, যে সমস্ত কার্বনের সঙ্গে যদি কোনো গ্রুপ এমন বন্ধনে যুক্ত হয় যারা নিউক্লিওফাইলের দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, তাহলে সেই গ্রুপটা হচ্ছে আমার লিভিং গ্রুপ। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় কোনো পরমাণু বা গ্রুপ, এক্ষেত্রে একটা পরমাণু দেখানো হচ্ছে বা গ্রুপ যদি প্রতিস্থাপিত হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো কি, সেটাকে আমরা বলবো লিভিং গ্রুপ। কি বলবো, সেটাকে বলবো লিভিং গ্রুপ। ওকে, তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে লিভিং গ্রুপ কারা ভালো আর কারা অতটা ভালোও নয়। দেখো আমি যদি কার্বনের সঙ্গে কোনো একটা হ্যালোজেনের বন্ধনের কথা ভাবি, সেটা হতে পারে ফ্লোরিন, সেটা হতে পারে ব্রোমিন, সেটা হতে পারে আয়োডিন অথবা ক্লোরিন। এখন যত দেখো CA বন্ড ডিস্টেন্সটা বাড়বে, অর্থাৎ বন্ড এই যে উইকনেসটা আসবে, বন্ড ডিস্টেন্স বাড়া মানে বন্ডের মধ্যে একটা বন্ড সহজেই বন্ধনটা ভেঙে যাওয়ার একটা প্রবণতা থাকবে। যেমন CI বন্ড, এই যতটা কুইকলি বন্ডটা বিয়োজিত হয়, CF ততটা দ্রুত বিয়োজিত হয় না। কাজেই CI যে বন্ড, এটা সহজে যেহেতু ভেঙে যায়, তাই I যখন মাইনাস হয়ে এরা রিপ্লেসড হয় কোনো নিউক্লিওফাইল দ্বারা, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে না I মাইনাস ইজ এ গুড লিভিং গ্রুপ। তাহলে I মাইনাস এর লিভিং গ্রুপের মানে অবশ্যই ক্ষমতা কী হবে, Br মাইনাসের থেকে বেশি, কারণ CBr বন্ড অনেক উইক কম্পেয়ার টু CCl কম্পেয়ার টু F মাইনাস। এই হচ্ছে লিভিং গ্রুপের একটা হ্যালোজেনগুলির ক্ষেত্রে অর্ডার। বা স্বাভাবিকভাবেই যারা আয়োডো অ্যালকেন যেমন CH3I, এর ক্ষেত্রে যতটা দ্রুততার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া হয়, CH3F এর ক্ষেত্রে প্রায় রাসায়নিক বিক্রিয়ার হার অতি নগণ্য। অর্থাৎ এই যৌগের রাসায়নিক বিক্রিয়া, এই রকম ধরনের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার প্রবণতা একদমই কম। তাহলে প্রসঙ্গক্রমে আমরা এখানে একটা বিষয় মনে রাখব যে দেখো আসলে এই হ্যালো অ্যালকেনগুলির প্রতিস্থাপনের ক্ষেত্রে আমরা বলবো আয়োডো অ্যালকেনের সক্রিয়তা সবসময় বেশি হবে কম্পেয়ার টু ব্রোমো অ্যালকেন কম্পেয়ার টু
ক্লোরোঅ্যালকেন। কারণ এদের যে লিভিং গ্রুপ, এই লিভিং গ্রুপের সক্রিয়তা অনুযায়ী রাসায়নিক বিক্রিয়ার সক্রিয়তা এক্ষেত্রে নির্ধারিত হয়। এটা আমরা একটু মনে রাখব। এবার কতকগুলি উদাহরণ নিয়ে আমরা বিষয়টাকে ক্লিয়ার করে নিই। ধরে নাও কোনো একটা সাবস্ট্রেট, আমি ধরে নিচ্ছি উদাহরণস্বরূপ সাবস্ট্রেটটা হলো আমার আর এক্স, এটা একটা হ্যালো অ্যালকেন। তো এখন আমি কি করছি, মিডিয়ামে NaOH দিচ্ছি, NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা KOH, অথবা সিলভার অক্সাইড Ag2O ইন ওয়াটার। এরা সবাই কিন্তু মিডিয়ামে অ্যাকচুয়ালি নিউক্লিওফাইল হিসেবে কি তৈরি করবে না স্যার, OH মাইনাস উৎপন্ন করে। তাহলে OH মাইনাস কী করবে, অ্যাকচুয়ালি অ্যাডস উইথ কী করবে, প্রতিস্থাপন বিক্রিয়া করবে, তাহলে সিম্পলি তৈরি করবে ROH। তাহলে এই যে যৌগটা তৈরি হলো এটাকে আমরা বলবো অ্যালকোহল। কি বলবো, অ্যালকোহল। এবার দেখো আমরা জাস্ট এই মিডিয়ামে রিঅ্যাক্ট্যান্টটাকে পাল্টে দিলাম। রিঅ্যাক্ট্যান্টটাকে পাল্টে দিয়ে আমরা বললাম যে সিম্পল H2O নেব। কি নেব, H2O, এর বদলে আমরা দিলাম H2O। তাহলে H2O এক্ষেত্রে হচ্ছে আমাদের নিউক্লিওফাইল। তাহলে সেক্ষেত্রে কি তৈরি হবে, দেখো সেক্ষেত্রেও কিন্তু তৈরি হবে আমাদের অ্যালকোহল, সেক্ষেত্রেও তৈরি হবে অ্যালকোহল। ঠিক আছে, এই OH গ্রুপ দেখে আমরা বলবো অ্যালকোহল। নেক্সট দেখো, আমি যদি কোনো একটা এরকম বেস নিই, ক্ষার নিই, যেমন আমরা ধরো উদাহরণ নিচ্ছি, ধরো ROH, তার সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় তৈরি হয় RO মাইনাস Na+। এই যে RO মাইনাস Na+, এই যৌগটা হচ্ছে আমার একটা বিষ। এই RO মাইনাস হচ্ছে একটা ক্ষার, তার মানে ক্ষারকীয় লবণ RO মাইনাস Na+। তা এই H2ওর পরিবর্তে আমরা যদি এই RO মাইনাসকে ইন্ট্রোডিউস করি সিস্টেমের মধ্যে, RO মাইনাস, তাহলে এইখানে RO মাইনাস হচ্ছে আমার একটা ভালো নিউক্লিওফাইল। তো এই RO মাইনাস কী করবে না, অ্যালকোহলের OH গ্রুপ আর অ্যালকোহল থাকছে না এক্ষেত্রে, অ্যাকচুয়ালি এখানে কে চলে এলো না, এখানে দেখো RO মাইনাসটা চলে এলো OR। তাহলে বোঝার মনে রাখার সুবিধার জন্য এটাকে একটু আলাদা করলে এইটা, তার মানে আর এক্সটা থেকে অ্যাকচুয়ালি সেই সাবস্ট্রেট থেকে আরটা এলো, আর RO মাইনাস সেটাকে R ড্যাশ করে দিলাম, OR ড্যাশটা অ্যাড হলো, তো এটা হয়ে গেল আমার ইথার। তাহলে এক্ষেত্রে আমার অ্যালকক্সাইড হচ্ছে নিউক্লিওফাইল, এটাকে আমরা বলবো অ্যালকক্সাইড, ইয়েস। নেক্সট দেখো সিম্পল, ধরো আমার RX একটা সাবস্ট্রেট আছে, আমি কি করলাম, মিডিয়ামে সোডিয়াম আয়োডাইড দিয়ে দিলাম Na+, তাহলে Na প্লাস I মাইনাসে যদি আয়নিত হয় তাহলে I মাইনাস হচ্ছে এখানে আমার নিউক্লিওফাইল। I মাইনাস কী করবে না, এক্সকে রিপ্লেস করবে, তৈরি করবে IR। তাহলে এটা আমার তৈরি হলো কি, অ্যালকিল আয়োডাইড একটা কম্পাউন্ড। এক্ষেত্রে I মাইনাস হচ্ছে নিউক্লিওফাইল। আবার দেখো মিডিয়ামে যদি অ্যামোনিয়া ইউজ করি, অ্যামোনিয়াতে আমার জানি আমার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, এই যে, তো এটার জন্য এ একটা ভালো নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে। তাহলে এখানে তৈরি করবে কি না স্যার, NH3 গ্রুপ, এর NH3 থেকে অ্যাকচুয়ালি তৈরি হবে NH2, কী হবে না স্যার RNH2, অ্যামিন শ্রেণীর যৌগ, আর NH3 থেকে একটা H বেরিয়ে গিয়ে তৈরি হবে HX। তাহলে এখানে তৈরি হবে অ্যালকিল অ্যামিন, মূলত প্রাইমারি অ্যামিন। আবার যদি কেউ মনে করে যে আমরা বিক্রিয়াটাকে কন্টিনিউ করব, দেখো সেক্ষেত্রে এই যে RNH2 তৈরি হলো, তাহলে এটা মনে রাখার জন্য যদি আমরা এটাকে R ড্যাশ করি, R ড্যাশ NH2 সিস্টেমে তৈরি হলো, সে কিন্তু যেহেতু এই NH2-র ওপরে একটা মানে কি আছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, সেক্ষেত্রে এইটা কিন্তু আবার নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে এবং অ্যাটাক করতে পারে আরকে, এক্স বেরিয়ে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে আবার তৈরি হবে কি না, দেখো সেক্ষেত্রে তৈরি হবে আর ড্যাশ NH2 এর H কী করবে, এক্সের সঙ্গে অ্যাড হবে, আর আর ড্যাশ ইন H সে কী করবে, সে ওই যে আরটা আছে না সিস্টেমে,
আর এর সঙ্গে যুক্ত হবে, তাহলে এক্ষেত্রে তৈরি হয়ে গেল কিন্তু 2 ডিগ্রি অ্যামিন বা সেকেন্ডারি অ্যামিন। একইভাবে টার্সিয়ারি অ্যামিন প্রস্তুত হবে এখান থেকে। এবার যদি সিস্টেমে সায়ানাইড জাতীয় কোনো যৌগ ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে কী হবে? দেখো, সেক্ষেত্রে সায়ানাইড মাইনাস কী করবে, এন্টার হবে এবং এক্স রিলিজ করবে। তাহলে সেক্ষেত্রে আমার তৈরি হবে এই যে যৌগটা, সেই যৌগটা হবে কি না স্যার RCN। এখন সায়ানাইডের বদলে কেউ যদি AgCN ইউজ করে তখন আবার আমরা দেখেছি যে রিয়াকশানটার নেচার চেঞ্জ হবে এবং ওই RX যৌগের সঙ্গে রিয়াকশান করে তৈরি হবে RNC। তার মানে সেখানে CN মাইনাস তো নিউক্লিওফাইল, কিন্তু এই অ্যাটাকিং মানে যে অ্যাটমটা অ্যাকচুয়ালি আরকে অ্যাটাক করলো সেটা হচ্ছে এক্ষেত্রে N। আবার এক্ষেত্রে দেখো পটাশিয়াম সায়ানাইডের ক্ষেত্রে C, এই জন্য CNকে একটা বলা হচ্ছে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল এই বিষয়ে আমরা আরও সবিস্তার আলোচনা করব। তো আপাতত আমরা দেখলাম যে বিভিন্ন নিউক্লিওফাইল একই সাবস্ট্রেটের ওপর তারা বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের কম্পাউন্ড তৈরি করছে। এখন এসো আমরা একটু আলোচনা করি যে নিউক্লিওফিলিক বিক্রিয়ার যে মেকানিজম, অর্থাৎ মেকানিজম অফ সাবস্টিটিউশনাল নিউক্লিওফিলিক রিয়াকশন। সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিয়াকশন, দেখো এখানে আমরা বলতে পারি যে প্রতিস্থাপন বিক্রিয়া মূলত মাল্টি স্টেপ রিয়াকশন। কি বলবো? মাল্টি স্টেপ রিয়াকশন, মাল্টি স্টেপ রিয়াকশন। অর্থাৎ এই বিক্রিয়াটা কিন্তু একটি মাত্র ধাপে সংগঠিত হয় না। ধরা যাক CH3RX এর সঙ্গে কোনো নিউক্লিওফাইলের বিক্রিয়া হচ্ছে। তো ফার্স্ট স্টেপে কি তৈরি হচ্ছে না স্যার, নিউক্লিওফাইল অ্যাকচুয়ালি অ্যাপ্রোচ করে এবং আর এর সঙ্গে একটা বন্ড হয় এবং এক্সটা কী করে, বিয়োজিত হতে পারে। তাহলে এই রকম একটা সাবস্ট্রেট তৈরি হতে পারে। একটা ইন্টারমিডিয়েট স্টেপে অন্তর্বর্তী যৌগ তৈরি হতে পারে। আবার এখান থেকে সেকেন্ড স্টেপে ধরে নিচ্ছি এটা একটা ফার্স্ট স্টেপ, আর সেকেন্ড স্টেপে তৈরি হতে পারে কি R নিউ প্লাস এক্স মাইনাস। এখন যদি এই দুটো স্টেপের মধ্যে ধরা যাক এটা আমার হচ্ছে স্লোয়েস্ট স্টেপ, এদের দুজনের মধ্যে এটা স্লোয়ার স্টেপ, তিনটে হলে আমরা স্লোয়েস্ট বলতাম। তো এই স্লোয়ার স্টেপে যদি দুটি স্পিসিস ইনভলভ থাকে, অর্থাৎ দুটি অণু বা একটি অণু একটি আয়ন, এরা যদি দুজন ইনভলভ থাকে, সিম্পলি যতগুলি কণা বা আয়ন ইনভলভ থাকবে এই স্লোয়ার স্টেপে, এটা যেটাকে আমরা বলি রেট ডিটারমিনিং স্টেপ। এই দুটো স্টেপের মধ্যে যেটা স্লোয়ার, তিনটে স্টেপও হতে পারে চারটেও হতে পারে, তার মধ্যে যেটা স্লোয়েস্ট, সেই স্টেপে দেখব কতগুলি আমার মনু অথবা আয়ন ইনভলভ আছে। যেমন এক্ষেত্রে আমার দুটি ইনভলভ আছে, তাহলে এইটাকে আমরা বলবো বায়োমলিকুলার রিয়াকশন। বায়োমলিকুলার এগুলো আলোচনা করা হয়েছে। বায়োমলিকুলার যেহেতু প্রতিস্থাপন বিক্রিয়া, সেই জন্য বলা হচ্ছে SN প্রতিস্থাপন। তাহলে সাবস্টিটিউশন নিউক্লিওফাইল দ্বারা, সেই জন্য নিউক্লিওফাইল SN, আর বায়োমলিকুলার বলে 2। কিন্তু যদি এরকম হতো, মনে করো প্রথম স্টেপ কোনো নিউক্লিওফাইল নেই, জাস্ট কি করলো না, দেখো যে কী করলো, এই যৌগটা RX সে কী করলো, স্থিতিশীলতার লক্ষ্যে R প্লাস আর এক্স মাইনাস তৈরি করলো। ধরে যাক এটাই আমার স্লো স্টেপ। তাহলে সেক্ষেত্রে যেহেতু একা এই স্লোয়ার স্টেপে ইনভলভ, সেই জন্য তখন হবে বাইমলিকুলার এই ইউনিমলিকুলার রিয়াকশান SN1। ইজ ইট ক্লিয়ার? তাহলে দু ধরনের মূলত আমরা এখানে আলোচনা করব, SN1 এবং SN2। এছাড়াও কিন্তু SNI অর্থাৎ ইন্টারনাল একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান হয়। সাবস্ট্রেটের মধ্য থেকেই, এইটা একটা সাবস্ট্রেট ইউনিমলিকুলার রিয়াকশান, তার মধ্য থেকে যদি কোনো একটা নিউক্লিওফাইল তৈরি হয় এবং RDSে মানে রেট ডিটারমিনিং স্টেপে বা হার নির্ণায়ক ধাপে কী হয়, বিক্রিয়াটা সম্পন্ন হয়, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে SNI। আমরা এর আলোচনাটা পরে আসছি।
তো প্রসঙ্গক্রমে আমরা মনে রাখতে পারি, দেখো যেহেতু নিউক্লিওফাইল এবং লিভিং গ্রুপ একটা স্টেপ, যে স্টেপটা বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ অর্থাৎ RDS, দুটোই যেহেতু একই সাথে কী হচ্ছে ইনভলভ আছে, একই সাথে ঘটছে, অর্থাৎ এইটাকে বলি এন্ট্রিং গ্রুপ বা ইনকামিং গ্রুপ, আর এটা হচ্ছে আমার লিভিং গ্রুপ। যেহেতু দুজন ইনভলভ হচ্ছে সেই জন্য তো বায়োমলিকুলার। এখন এই বন্ড এটাকে বলে মেকিং, আর এটা বন্ড ব্রেকিং। এই মেকিং এবং ব্রেকিং যেহেতু এটা কি একই সাথে ঘটছে, এটাকে আমরা বলবো কনসার্টেড, অর্থাৎ নিউক্লিওফাইলের সঙ্গে সাবস্ট্রেটের সংযুতি এবং লিভিং গ্রুপের অপসারণ। দেখো লিভিং গ্রুপটা এখানে X-8টা চলে যাচ্ছে, এইটা যেহেতু একই সঙ্গে ঘটছে তো এটাকে আমরা বলি কনসার্টেড প্রসেস। কনসার্টেড মানে একই সাথে ধাপ, একটি ধাপে ঘটে, ওয়ান স্টেপ প্রসেস, একই সঙ্গে ঘটে কনসার্টেড রিয়াকশান। আর এর পরের স্টেপটা, এটা যে রেট ডিটারমিনিং স্টেপ, এর পরের স্টেপটা কী হয় না, এর কি মাঝখানে কিন্তু একটা অন্তর্বর্তী যৌগ তৈরি হয়, সেটা আমরা দেখাচ্ছি। তো এখানে আমি বলতেই পারি, দেখো যেহেতু সাবস্ট্রেট এবং নিউক্লিওফাইল দুজনেই ইনভলভ RDS-এ, মানে রেট ডিটারমিনিং স্টেপে বা হার নির্ণায়ক ধাপে, তাহলে বিক্রিয়া হার এক্ষেত্রে আমরা লিখতে পারি বিক্রিয়া হার, যদি রেট বলি সিম্পলি কী হবে না, কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট তার উপরেও যেমন নির্ভর করবে, তার নিউক্লিওফাইলের মানে কনসেন্ট্রেশনের উপরেও কিন্তু নির্ভর করবে, তার রেট অফ রিয়াকশান। যেমন আমি ধরো এরকম যদি উদাহরণ দিই, একটা SN2 রিয়াকশান, ধরো CH3Cl, আমি মনে করো KOH দিলাম, অ্যালকোহলীয় না, আমি অ্যাকুয়াস KOH দিলাম, জলীয় KOH, তাহলে তৈরি হবে আমার CH3OH প্লাস তার সঙ্গে তৈরি হবে KCl। এক্ষেত্রে OH মাইনাস হচ্ছে আমার ইন্টারিং গ্রুপ বা নিউক্লিওফাইল, আর এখানে Cl মাইনাস হচ্ছে লিভিং গ্রুপ। ক্লিয়ার না? তো দেখো SN2 বিক্রিয়ার প্রতিস্থাপন বিক্রিয়ার ক্রিয়াকৌশল আলোচনা করতে গেলে এনার্জি ডায়াগ্রাম বা শক্তি চিত্রটা কিন্তু আমাদের আলোচনা করতে হবে। দেখো একটা রাসায়নিক বিক্রিয়া যখন শুরু হয়, শুরু থেকে শেষ পর্যন্ত বিক্রিয়াটা যে অগ্রগতি, সেই অগ্রগতি এবং যদি শক্তি, মুক্ত শক্তি বা ফ্রি এনার্জি যদি একটা ডায়াগ্রাম আমরা তৈরি করি, সেটাকেই বলা হচ্ছে বিক্রিয়ার শক্তি চিত্র। এবার ধরো এই SN2 বিক্রিয়া, তো SN2 বিক্রিয়াতে সাবস্ট্রেট হচ্ছে আমি ধরে নিচ্ছি ধরো আমার মিথাইল ব্রোমাইড, এবং নিউক্লিওফাইল হচ্ছে আমি ধরে নিচ্ছি OH মাইনাস। তো এদের এনার্জি লেভেলটা আমি ধরে নিচ্ছি এরা এই এনার্জি লেভেলে আছে। এখন যেহেতু এই SN2 বিক্রিয়ার বেশিরভাগই কি তাপদায়ী বা এক্সোথার্মিক, তার মানে কি এক্সোথার্মিক মিনস যে দেখো সাবস্ট্রেটের যে এনার্জি অ্যাভারেজ, তার থেকে প্রোডাক্টের অ্যাভারেজ এনার্জি অনেক কম হবে, এই এতটা পরিমাণই এনার্জি আসলে রিলিজ করছে, অ্যাভারেজ এনার্জির যে ডিফারেন্স এটাই আসলে রিলিজ করছে, সেই জন্য তো এক্সোথার্মিক। অর্থাৎ এই এনার্জিটা আমি যদি বলি 100 কিলো ক্যালোরি অ্যাভারেজ এনার্জি, তাহলে প্রোডাক্টের অ্যাভারেজ এনার্জি মনে করো 60 কিলো ক্যালোরি, তাহলে অ্যাকচুয়ালি এই রাসায়নিক বিক্রিয়ায় পার মোল 40 কিলো ক্যালোরি এনার্জি কীভাবে রিলিজড হবে। তাহলে আমরা এনার্জি ডায়াগ্রামে অবভিয়াসলি ওপরের দিকে পাবো কাকে, সাবস্ট্রেটকে, আর বিক্রিয়াত পদার্থের নিচের দিকে হবে। এবার প্রশ্ন যে জানি একটা রাসায়নিক বিক্রিয়া যখন RDS-এ পৌঁছায়, একটা অন্তর্বর্তী যৌগ এরকম তৈরি হয়, যেটাকে আমরা ট্রানজিশন স্টেট বা সংক্ষেপে TS বলি। অবভিয়াসলি সেই TS-এর এনার্জি লেভেলটা আমি ধরে নিচ্ছি এটা। তাহলে ন্যূনতম এই শক্তি অর্জন করলে তবেই কিন্তু প্রোডাক্টে যাবে। তাহলে এই মলিকুলগুলো মানে CH3Br বলো, CH3Br মলিকুল, এর মধ্যে যে সমস্ত অণু, আমি ধরে নিচ্ছি 1 লক্ষ অণু CH3Br নিয়েছি, OH-এর সঙ্গে কলিশন হচ্ছে, তোমরা পড়েছো। তো তার মধ্যে এফেক্টিভ কলিশন যারা করবে তাদের দিকে ন্যূনতম কী হতে হবে না, এই যে এনার্জি লেভেলটা, এই এনার্জি লেভেলটা অর্জন করতে হবে, এবং এই ব্যারিয়ারটা টপকে যারা যাবে তারাই আসলে এই কি করবে, বিক্রিয়াটা সম্পন্ন করবে। সেই জন্যই তো এইটাকে আমরা কি বলেছিলাম, অ্যাভারেজ অ্যাক্টিভেশন এনার্জি, EACT। অর্থাৎ
যে ন্যূনতম শক্তি পেলে এরা এই বাধাটা অতিক্রম করে প্রোডাক্টে রূপান্তরিত হয়। সেই জন্যে এইটাকে বলা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তি। ক্লিয়ার না? তো তাহলে আমরা দেখলাম যে এক্ষেত্রে আলোচনা প্রসঙ্গে উঠে এলো একটা ট্রানজিশন স্টেটের কথা। তো আমরা এখন আসলে মেকানিজমটা দেখে নেব যে কি মেকানিজমের মাধ্যমে অ্যাকচুয়ালি সাবস্ট্রেট থেকে কি তৈরি হচ্ছে না SN2 রিয়াকশানে প্রোডাক্ট তৈরি হচ্ছে। এখন মূলত আমরা SN2টাই এখন আলোচনা করছি। তো প্রথমেই বলে রাখি একটা লজিক্যাল এক্সপ্লেনেশন বা মেকানিজম সেটাই হবে না যার মধ্যে একটা কী থাকবে, রিজনিং বা যুক্তি থাকবে। দেখো এখানে প্রথমেই বলি যে আসলে নিউক্লিওফাইল কিভাবে একটা সাবস্ট্রেটের দিকে অগ্রসর হবে না, যেদিক থেকে দেখো লিভিং গ্রুপটা আমার রিলিজ করবে ঠিক তার বিপরীত দিক থেকে। কেন? তার কারণ দেখো এই যে নিউক্লিওফাইল এর একটা ইলেকট্রন ঘনত্ব আছে, আবার Cl এখানে যেহেতু একটা কী দেখাচ্ছি আমরা, এটা আমার লিভিং গ্রুপ, সে যখন লিভ করবে তখন তারও একটা ইলেকট্রন ঘনত্ব থাকবে, বা ক্লোরিনেরও বা হ্যালোজেন যে রিলিজ করছে তারও কিন্তু ইলেকট্রন ঘনত্ব আছে। কাজেই পরস্পরের সঙ্গে যখন বিকর্ষণ করবে, যদি বিকর্ষণ করে তাহলে কি করবে, ধরো আমি নিউক্লিওফাইলটা এদিক থেকেই আমি অ্যাপ্রোচিংটা দেখাচ্ছি, সেটা ভুল। কারণ এর সঙ্গে এর যে রিপালশন হবে সেই রিপালশনজনিত কারণে বা বিকর্ষণের কারণে এ আসলে অ্যাপ্রোচই করবে না। কাজেই এইটা লজিক্যাল এক্সপ্লেনেশন না। লজিক্যাল কি না, একটা যদি অক্ষ ভাবি কার্বন ক্লোরিন মানে কার্বন লিভিং গ্রুপ আর নিউক্লিওফাইল একটা যদি অক্ষ ভাবি, সেই অক্ষের ঠিক লিভিং গ্রুপ যেদিকে, মানে এটা যদি আমি একটা অক্ষ ভেবে নিই, এই অক্ষের লিভিং গ্রুপ যদি আমার এই দিক দিয়ে বেরোয় তাহলে আমার নিউক্লিওফাইল কিন্তু এই দিক দিয়ে এন্টার করবে। এইটাকেই বলে ব্যাক সাইড অ্যাটাক। কী বলে? এটাকেই বলে ব্যাক সাইড অ্যাটাক অফ নিউক্লিওফাইল। ইয়েস। এখন যখন নিউক্লিওফাইল ধীরে ধীরে এইভাবে সাবস্ট্রেটের দিকে আসছে, কার্বনের সঙ্গে তার একটা বন্ড জাস্ট মানে তৈরি হচ্ছে, আংশিক একটা এক বন্ধন তৈরি হবে, এবং ক্লোরিন বন্ডস মানে এখানে ক্লোরিন দেখানো হচ্ছে, যে কোনো হ্যালোজেনের ক্ষেত্রে CX বন্ড ধীরে ধীরে ব্রেক করবে, তার এখানে বন্ড ধীরে ধীরে মেকিং হচ্ছে, এখানে ব্রেকিং, দুটোই কিন্তু একটা আংশিক এক বন্ধন দ্বারা দেখানো হচ্ছে। তো এই যে অবস্থা, এই অবস্থাটাকে বলা হচ্ছে ট্রানজিশন স্টেট বা TS। এরপরেই কি হবে যে দেখো এরপরেই আসলে এই নিউক্লিওফাইলটা অ্যাটাচড হবে এবং লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে, এবং এর ফলে যদি কার্বনটা কিরেল হয় তাহলে অবভিয়াসলি কী হবে, দেখো ঠিক ছাতা, যেমন এদিকে দেখো ছাতা, আমি যদি বলি এইটা আমার ছাতা, এইটা আমার যদি বলি তার ওই মানে দণ্ডটা, দেখো ছাতাটা জাস্ট চেঞ্জ হয়ে গেছে। এটাকে বলে ইনভার্সন অফ কনফিগারেশন। এটাকে বলে দেখো ছাতার যে ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়ে গেছে, ছাতার যে এটা যদি আর কিরাল কার্বন হয় এটা তখন হয়ে যাবে এস। এটাকেই বলে ইনভার্সন অফ কনফিগারেশন, অর্থাৎ এটা কিন্তু কনফিগারেশন চেঞ্জ হবে। ক্লিয়ার না? আর এখানে আরেকটা জিনিস বলবো, দেখো এই কার্বনটা কিন্তু আমার ছিল sp3 কার্বন, এই কার্বনটাও কিন্তু তৈরি হচ্ছে যেটা সেটা sp3, বাট এখানে লক্ষ্য করো কার্বনটা কিন্তু sp2। তার মানে এই যে তিনটে অ্যাটম কার্বনের সঙ্গে যুক্ত আছে এরা কিন্তু একই প্লেনে আছে, আর এরা ওয়েজটা পিছন দিক থেকে আছে আর এইটা সামনের দিক থেকে আছে। তাহলে আমরা যদি আলোচনা করি এরকম যে দেখো এটা যদি ইন প্লেন হয়, এটা যদি এই যে পেজটা দেখানো, এই পেজের যদি প্লেন হয় HCH, এরা যদি ইন প্লেনে থাকে তাহলে অ্যাকচুয়ালি OH যদি তোমার সামনের দিক থেকে তোমার এই যে স্ক্রিনটা, এই স্ক্রিনের সামনের দিক থেকে যদি OH ঢোকে, অ্যাকচুয়ালি স্ক্রিনের পিছন দিক দিয়ে Cl বেরোবে। এটাই হলো ব্যাক সাইড অ্যাটাক, ইয়েস অর নো? তাহলে আমরা বুঝলাম যে এই SN2 রিয়াকশানে অ্যাকচুয়ালি ইনভার্সন অফ কনফিগারেশন ঘটে এবং ব্যাক সাইড অ্যাটাক ঘটে। এই দুটো জিনিস আমরা কিন্তু মনে রাখবো। আর এখানে ট্রানজিশন স্টেট তৈরি হয়, আর এখানে যেহেতু দুটো স্পিসিস ইনভলভ RDS-এ, সেই জন্য আমরা এটাকে বলবো SN2 রিয়াকশান। ইজ ইট ক্লিয়ার নাও? তাহলে নিশ্চয়ই এই রাসায়নিক বিক্রিয়ার হার, যেহেতু RDS-এ দুজন স্পিসিস ইনভলভ,
অবভিয়াসলি এর গাঢ়ত্বের উপর, নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপরেও নির্ভর করবে আর সাবস্ট্রেটের উপরেও নির্ভর করবে। তাই SN2 বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া হার সমান আমরা লিখতে পারি বিক্রিয়া হার সমান আর সমান কি না K ইন্টু কনসেন্ট্রেশন অফ নিউক্লিওফাইল ইন্টু কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট। আর মনে রাখবো কি এই বিক্রিয়ায় অবশ্যই কিরাল যদি সাবস্ট্রেট হয়, অর্থাৎ এখানে কার্বনের সঙ্গে যে গ্রুপগুলো সেগুলো যদি ডিফারেন্ট গ্রুপ হয়, এটা মনে করো A, এটা মনে করো B, এটা মনে করো C, এটা মনে করো X, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কনফিগারেশনাল চেঞ্জ ঘটবে, ইনভার্সন অফ কনফিগারেশন ঘটবে। ক্লিয়ার না? নেক্সট এখন এসো দেখে নিই আসলে এই SN2 যে বিক্রিয়া, এই SN2 বিক্রিয়ায় আসলে ব্যাকসাইড অ্যাটাকটা কেন ঘটছে। দেখো খুব সহজ করে বললে আমরা যে বলতে পারি, দেখো এই যে ট্রানজিশন স্টেট, এই ট্রানজিশন স্টেটে আসলে কার্বন sp2, তার মানে এখানে যদি কোনো একটা গ্রুপ অ্যালকিল থাকে, এখানে যদি হাইড্রোজেন থাকে, আর এখানে আমি ধরে নিচ্ছি মিথাইল থাকে। এই মিথাইলটা হচ্ছে এই কার্বনকে যদি ইন প্লেন ধরি, মিথাইল গ্রুপটা প্লেনের ওপরে আর হাইড্রোজেনটা প্লেনের মানে এই খাতার যে পাতা তার পিছন দিকে, আর গ্রুপটা আছে ইন প্লেনে। তাহলে দেখো খুব সহজভাবেই বুঝতে পারছি যে একই প্লেনে RH CH3 থাকে বটে, তাহলে ডান দিক থেকে ইন প্লেন লিভিং গ্রুপ বেরোবে, অবভিয়াসলি বাম দিক থেকে নিউক্লিওফাইল ঢুকবে। কাজেই এই sp2 কার্বনই হলো প্রধান কারণ, যে কারণে এইটা দেখো একটা প্লেন তৈরি করছে, যেই প্লেনের কি হচ্ছে ওপর থেকে যদি এটা যদি একটা প্লেন হয়, এর ওপর থেকে যদি নিউক্লিওফাইল ঢোকে, অবভিয়াসলি পিছন থেকে কি বেরোবে, লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, তাই না? বা এইটা যদি আমার একটা এটা ইন প্লেন যদি কার্বনের তিন দিকে তিনটে গ্রুপ থাকে, তাহলে অবভিয়াসলি এটা ফ্রন্ট সাইড আর এটা আমার ব্যাক সাইড, লিভিং গ্রুপ বেরোবে, ফ্রন্ট সাইড দিয়ে নিউক্লিওফাইল ঢুকবে। তো এই হলো মোদ্দা কথা, মূল কারণ। কারণ দেখো এবার প্রশ্ন এখানে কেন, কারণ দেখো এই কার্বনে sp2 কার্বন থাকা মানে কি না sp2 লোভ এদিকে তিন দিকে তিনটে থাকবে, তাই না? sp2 লোভ তিন দিকে তিনটে থাকবে, তাহলে এইগুলোর সঙ্গে কি আছে, বন্ডিং হয়ে আছে। এখন sp2 কার্বন মানে কি, তাতে একটা কি থাকে, এইরকম কি থাকে, এটা একটা p অরবিটাল থাকে। কাজে এই p অরবিটালের সঙ্গেই তো অ্যাকচুয়ালি এই বন্ডিংটা স্টার্ট করবে না নিউক্লিওফাইল। কাজে নিউক্লিওফাইলের যে p অরবিটাল বা কোনো s অরবিটাল যার সঙ্গে বন্ডিং হবে, তো তার অভিলেপন ঘটতে গেলে কি করতে হবে, এই দিক দিয়ে অ্যাটাক করতে হবে, মানে যেদিকে p লোভগুলো আছে সেই দিকে। আর অবভিয়াসলি ইন প্লেনের আমরা যদি একটা প্লেন ভাবি, ইন প্লেন যদি ভাবি, সেই কার্বনের এইটা যদি ইন প্লেন হয়, তাহলে হয় ওপর দিকে একটা পি এর থাকে, লোভ থাকে, নিচের দিকে থাকে। তাহলে এই দিক দিয়ে যদি নিউক্লিওফাইল ঢুকে, অবভিয়াসলি এই দিক দিয়ে কি লিভিং গ্রুপ, এদিক দিয়ে যদি নিউক্লিওফাইল বন্ডিং করে, ওভারল্যাপিং করে, এদিক দিয়ে ওভারল্যাপিংটা হবে, এদিক দিয়ে লিভিং গ্রুপের চলে যাওয়াটা হবে। তার মানে এই জন্য ব্যাক সাইড অ্যাটাক বলা হচ্ছে, ঠিক আছে? এটাকে যদি আমি ফ্রন্ট সাইড বলি, তার মানে এই নিউক্লিওফাইলটা ব্যাক সাইড দিয়ে আসছে, সেই জন্যই বলা হচ্ছে ব্যাক সাইড অ্যাটাক। তো আজকে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাই। তো আমার ক্লাসগুলো দেখছো, কমেন্ট দিচ্ছ, তোমরা যদি বুঝতে কোনো তোমাদের প্রবলেম থেকে থাকে, প্লিজ আমাকে কমেন্টে একটু জানাবে।